আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ট্যাক্সেশন ইন বাংলাদেশ এর বেতন খাতে আয় এর আজকের দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করবা, বুঝবা, এরপরে নিজেরা প্র্যাকটিস করবা। আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম আমরা ট্যাক্সেশন ইন বাংলাদেশ এখানের অঙ্কগুলা যখন করব সেক্ষেত্রে সবগুলাই অঙ্কই কিন্তু একই রকমের। জাস্ট আমাদেরকে 1984 সালের আয়কর অধ্যাদেশের যে নিয়ম নীতিগুলো আছে শুধু এই নিয়ম নীতিগুলো আমাদের একটু মনে রাখতে হবে, নাইলে তোমার এখানে বেতন খাতায়, যেমন আজকে আমরা বেতন খাতার আয়ের অঙ্ক করব, এই বেতন খাতার আয়ের অঙ্ক আজকে যে অঙ্কটা করবা তুমি যদি এখান থেকে যদি আরো 10টা অঙ্ক করো সেম টাইপের অঙ্কই হবে। হয়তো কিছু পয়েন্ট এখানে আসছে, কিছু পয়েন্ট এখানে আসে নাই, জাস্ট এখানে এটা হাতে গোনা মনে করো 2-3টা, কিন্তু 90% অঙ্ক একই রকম থাকবে। ঠিক আছে, ওকে, চলো আজকে আমরা এই অঙ্কটা সমাধান করব। তো ক্লাস শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যেহেতু আমাদের এখানে সবগুলাই অঙ্ক একই রকম আর এখানে আইনের কতগুলা বিষয় মনে রাখার ব্যাপার আছে, সেই জন্য তোমাদেরকে এটা নিয়মিত প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। একটু নিয়ম 1984 সালের আয়কর অধ্যাদেশ অনুযায়ী আমাদের যে নিয়মগুলো আছে বা আমাদের অনেকগুলো বিষয় আছে, যেমন অকরদার্যের ব্যাপার আছে, তারপরে হচ্ছে যে সর্বোচ্চ সীমার ব্যাপার আছে, ওই বিষয়গুলো আমরা মুখস্থ রাখবো। চলো আমরা আজকের অঙ্কটা সমাধান করি। এখানে যে অঙ্কটা আজকে সমাধান করতেছি এটা 2012 সালে আসছে। মিস্টার রনি একটি বেসরকারি বীমা কোম্পানির কর্মকর্তা। 30 জুন 2022 তারিখে তার বছরের আয় ছিল নিম্ন। তাহলে আয়টা হচ্ছে 2022 সালের জুনের 30 তারিখ। আমি গত ক্লাসে বলেছিলাম তোমাদেরকে আমাদের এখানে আয় বর্ষটা হবে জুলাই টু জুন, মানে গত বছরের জুলাই শুরু হইলে চলতি বছরের জুনে গিয়ে শেষ হবে, আবার চলতি বছরের জুলাইয়ের 1 তারিখে শুরু হলে আগামী বছরের জুনের 30 তারিখে শেষ হবে। তাহলে এখানে 2022 সালের 30 জুনে শেষ হয়েছে, সমাপ্ত বছর। তার মানে আমাদের হিসাব কালটা শুরু হয়েছে অথবা আয় বর্ষটা শুরু হয়েছিল 2021 সালের জুলাইয়ের 1 তারিখ। তাহলে এখানে আমরা আয় বর্ষ লিখবো 2021-22, আর কর বর্ষটা বলছি আয় বর্ষ যা হয় তার 1 বছরের পরে হয়। তাহলে আমাদের কর বর্ষটা হবে 2022-23। ওকে, এখানে মাসিক মূল বেতন দেওয়া আছে, মহার্ঘ ভাতা, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা 50% বলছে। এখন বাড়ি ভাড়া ভাতা 50% বলছে, কিসের উপরে 50% কিছু বলা নাই। তো এখানে মনে রাখবা, বলা থাকলে মূল বেতনের উপরে বলা থাকলে, বলা না থাকলেও আমাদেরকে মূল বেতনের উপরে ধরতে হবে। এরপরে তোমার আপ্যায়ন ভাতা আছে, উৎসব বোনাস 2 মাসের মূল বেতনের সমান, নিয়োগকর্তার নিকট হতে একটি গাড়ি পান, 10% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে দান করেন। অনুমোদিত ভবিষ্যৎ তহবিল প্রথমে 10%টা বলি, এটা আমরা মূল বেতনের উপরে ধরবো। আর অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের নিয়মটা হচ্ছে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা যতটা, অর্থাৎ কর্মী যত টাকা দান করেন নিয়োগকর্তাও তত টাকা দান করবেন। অনুমোদিত বললে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের নিয়মটা হচ্ছে কর্মী যত টাকা দান করবে নিয়োগকর্তাও সমপরিমাণে টাকা এখানে কি করবে, দান করবে। এরপরে দেখো, এরপরে আবার এটা সুদ আছে 12% আর 12,000 টাকা, মাসিক 500 টাকা করে তিনি যৌথ বীমা স্কিমে দান করেন। ভ্রমণ ভাতা পান 15,000 টাকা। এগুলো ছিল আমাদের আয়। আবার এটার ভিতরে একটা দান আছে, আর তার অন্যান্য কিছু বিনিয়োগ এবং খরচ আছে, যেমন বীমা, জীবন বীমা আছে 70,000 টাকা, সে শেয়ার ক্রয় করছে 1 লক্ষ টাকা, ফুটবল ফেডারেশনে দান করছে 20,000 টাকা, ডিপোজিট পেনশন স্কিমে জমা দিছে 1,000 টাকা। আমাদেরকে বলছে মোট আয় এবং কর দায় নির্ণয় করার জন্য। তো এখন মোট আয় এবং কর দায় নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা এখানে বেতন খাতে, যেহেতু বেতন খাতে আয় সম্পর্কিত তথ্য, আমরা এখানে বেতন খাতে আয়ের মোট ব্যয়টা বের করব, মোট আয়টা বের করব। বের করার পরে আমরা কর দায় নির্ণয় করব। এখানে একটা বিষয় মনে রাখবা, আমাদের এখানে কিন্তু কোথাও কিন্তু বিনিয়োগ ভাতা অথবা আমাদের বিনিয়োগ ভাতা অথবা অকরদার্য আয় নির্ণয় করতে বলা নাই।
অথবা আমাদের কর রেয়াত যোগ্য আয় নির্ণয় করতে বলে নাই। প্রশ্নে কর দায় যদি নির্ণয় করতে বলে, কর রেয়াত যোগ্য আয় বা বিনিয়োগ ভাতা যদি বের করতে নাও বলে, সেটা আমাদের নিজে থেকে করতে হবে। তো চলো আমাদের এখানে তাহলে তিনটে স্টেটমেন্ট, প্রথমে আমরা মোট আয় বের করব, এরপরে বিনিয়োগ ভাতা বের করব, লাস্টে গিয়ে আমরা কর দায়টা নির্ণয় করব। তো আমরা প্রথমে এখানে কলামটা করে ফেলি আমরা। তো উপরে এখানে করদাতা লিখবা, করদাতা মিস্টার রনি, এরপরে আয় বর্ষ হচ্ছে 2021-2022, আর কর বর্ষ হচ্ছে 2022 এবং 2023। তারপরে এখানে লিখবা বেতন খাতে মোট আয় নির্ণয় লিখবা, মোট আয় নির্ণয়। এগুলা অবশ্যই লিখতে হবে, এগুলা না লিখলে তোমার নাম্বার কাটা যাবে। এখানে লিখবা আয়ের খাত ও বিবরণ, আয়ের খাত ও বিবরণ, এরপরে টাকা। এখানে আমরা কর্নারে লিখবো বেতন খাতে আয়, ধারা 21 বাধ্যতামূলক ভাবে লিখতে হবে, এগুলা না লিখলে কিন্তু তোমার নাম্বার কাটা যাবে। তো এখন আসো আমরা আয়গুলা লিখি। আয়গুলা আমরা লিখবো, প্রথমে লিখবো আমরা 1 নাম্বার দিয়ে লিখো মূল বেতন। এখন এক মাসের মূল বেতন হচ্ছে 30,000 টাকা, তাহলে 12 মাসের মূল বেতন হবে 30,000 গুণ 12, তাহলে 3,60,000 টাকা। এরপরে আছে মহার্ঘ ভাতা, 2 নাম্বার মহার্ঘ ভাতা। এই মহার্ঘ ভাতা হচ্ছে যে মাসিক 6,000 টাকা, তাহলে 6,000 গুণ 12, তাহলে 6,000 গুণ 12, তাহলে 72,000 টাকা। 6,000 গুণ 12, তাহলে 72,000 টাকা। এরপরে লিখবো আমরা 3 নাম্বার দিয়ে লিখবো চিকিৎসা ভাতা, তাহলে চিকিৎসা ভাতা এটাও আমাদের মাসিক দেওয়া আছে, তাহলে 1,000 গুণ 12, তাহলে 12,000 টাকা ইনার কলামে লিখবো। এটা ইনার কলামে লিখার কারণটা হচ্ছে এটার অকর্তার্য আছে, তাহলে মাইনাস অকর্তার্য। এটার অকর্তার্য নিয়মটা হচ্ছে আমাদের আইনের কথা ছিল মূল বেতনের 10%, তাহলে মূল বেতনের 10% হচ্ছে 36,000, অথবা বার্ষিক 1,20,000 টাকার মধ্যে যেটি ছোট, তাহলে এই দুইটার ভিতরে ছোট হচ্ছে 36,000 টাকা, তাহলে আউটার কলামে আর কোনো টাকা যাবে না। এটা কিন্তু আইনের কথা। তাহলে প্রথমে 12,000 টাকা লিখলাম, অকর্তার্যের নিয়মটা হচ্ছে মূল বেতনের 10%, তাহলে মূল বেতন 3,60,000 টাকা, 10% 36,000 টাকা, অথবা বার্ষিক 1 লক্ষ। এই 1,20,000 টাকা কিন্তু মুখস্থ, এটা আইনের কথা। মধ্যে যেটি ছোট, তাহলে দুইটার মধ্যে ছোট 36,000, যেহেতু আমরা পাইছি 12,000, 36,000 টাকা পর্যন্ত আমাদেরকে কোনো কর দিতে হবে না, সেজন্য আউটার কলামে আর কোনো টাকা যাবে না। এরপরে 4 নম্বর যাও। 4 নম্বরে বলছে বাড়ি ভাড়া ভাতা 50%, তাহলে বাড়ি ভাড়া ভাতা এটা 50%, তাহলে 3,60,000 টাকার 50%, 3,60,000 টাকার 50%, তাহলে 1,80,000 টাকা। এটাও ইনার কলামে লিখবা। মাইনাস অকর্তার্য, এই অকর্তার্য এটার আইনের কথা হচ্ছে মূল বেতনের 50%, তাহলে মূল বেতনের 50% 1,80,000 টাকা, অথবা 3 লক্ষ টাকার মধ্যে যেটি ছোট, এটা আইনের কথা। তাহলে মূল বেতনের 50% 1,80,000, এই 3 লক্ষ টাকা কিন্তু মুখস্থ,
অথবা 3 লক্ষ টাকার মধ্যে যেটি ছোট, তাহলে 1,80,000 টাকা এখানে লিখবো, আউটারে কোনো টাকা যাবে না কারণ দুইটা সমান হয়ে গেছে। এরপরে দেখো, এরপরে উৎসব বোনাস হচ্ছে না, আপ্যায়ন ভাতা আছে। আপ্যায়ন ভাতা হচ্ছে কত করে? 1200 টাকা। আপ্যায়ন ভাতা হচ্ছে 1200 টাকা। তাহলে আপ্যায়ন ভাতা এটাও মাসিকে বলা আছে 1200 গুণ 12, তাহলে এটা হচ্ছে 1200 গুণ 12, তাহলে 14,400 টাকা। এই 14,400 টাকা আমরা আউটার কলামে লিখবো। এখানে প্রকৃত খরচ যদি থাকে এটার কোনো কাজ নাই। আপ্যায়ন ভাতার ক্ষেত্রে প্রকৃত খরচ থাকলেও এটার কোনো কাজ নাই। চিকিৎসা ভাতার ক্ষেত্রে প্রকৃত খরচ থাকলেও এটার কোনো কাজ নাই, প্রকৃত খরচ থাকলে। এরপরে আসে উৎসব বোনাস। এরপর হচ্ছে উৎসব বোনাস। তো উৎসব বোনাস হচ্ছে 2 মাসের মূল বেতনের সমান। তাহলে 30,000 গুণ 2, তাহলে 60,000 টাকা। 60,000 টাকা। এরপরে আছে নিয়োগকর্তার নিকটতে তিনি একটি গাড়ি পান, তাহলে যানবাহন সুবিধা। এই যানবাহন সুবিধার নিয়মটা হচ্ছে মূল বেতনের 5%। তাহলে মূল বেতনের 5% মানে 3,60,000 টাকা 5%, তাহলে 18,000, অথবা বার্ষিক 30,000 টাকার মধ্যে, বার্ষিক 30,000 না, সরি, বার্ষিক এটা 60,000 টাকার মধ্যে, 60,000 টাকার মধ্যে, 60,000 টাকার মধ্যে যেটি বড়, এটা হচ্ছে আমাদের যানবাহন সুবিধার নিয়ম। তাহলে মূল বেতনের 5% 18,000, অথবা বার্ষিক 60,000 টাকার মধ্যে যেটি বড়, তাহলে বড়টা আমরা এখানে লিখবো। ওকে, এরপরে যাও। এরপরে বলা আছে এখানে, তাহলে নিয়োগকর্তার নিকটে গাড়ি পান। এরপরে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান। তাহলে আমরা যেহেতু এতটুকু লিখে ফেলছি, এতটুকু মুছে দিই। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান। তাহলে এরপরে 7 নাম্বার 8 নাম্বার, অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান। এখন এখানে প্রশ্ন করতে পারো, স্যার এটা তো দান করছে, এখানে কেন লিখবো? দেখো, এই দানটা কিন্তু নিয়োগকর্তা কর্মীকে এক্সট্রা ভাবে দিচ্ছে, সেজন্য এটা প্রাথমিকভাবে কর্মীর আয়, এক্সট্রা টাকা, সেজন্য আমরা আয়ের ভিতরে লিখবো। পরবর্তীতে আমরা নিয়োগকর্তার দান এবং কর্মীর দান দুইটাকে যোগ করে আবার আমরা বিনিয়োগ ভাতার ভিতরে লিখবো, মানে খরচের ভিতরে লিখবো। বুঝতে পারছো? তাহলে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে যদি নিয়োগকর্তার দান দেওয়া থাকে, এই অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দানকে আমরা আয়ের মধ্যে একবার দেখাবো। তাহলে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান হচ্ছে 10%, তাহলে এটা 36,000 টাকা লিখবো আমরা। ওকে, এটা সুদ আছে, আবার সুদ আছে। তাহলে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের সুদ, এটা আছে 12,000 টাকা, ইনার কলামে লিখবা। এটার অকর্তব্যের নিয়ম হচ্ছে মাইনাস অকর্তব্য। এই অকর্তব্যের নিয়মটা ছিল আমাদের 14.5% হারে নির্ণীত সুদ। তাহলে 14.5% হারে নির্ণীত সুদটা কি হবে? 12,000 টাকা ছিল 12% এর টাকা, তাহলে 12,000 কে 12 দ্বারা ভাগ করবা, ইন্টু 14.5 দ্বারা গুণ করবা, তাহলে 14,500, অথবা মূল বেতনের 3 অংশ, 1/3 অংশ। তো মূল বেতনের 3/1 অংশ 3,60,000 ভাগ 3, তাহলে 1,20,000, যেটি কম, তাহলে কম হচ্ছে 14,500। যেহেতু উপরেরটা বড়, এটা উপরেরটা ছোট, এটা বড়, তাহলে এখানে আর কোনো টাকা যাবে না। ওকে, এরপরে যাও। এরপরে আছে আমাদের ভ্রমণ ভাতা।
এরপরে আছে 10 নাম্বার আছে ভ্রমণ ভাতা। ভ্রমণ ভাতা, এখন এখানে ভ্রমণ ভাতার ক্ষেত্রে কথা আছে। ভ্রমণ ভাতার ক্ষেত্রে কথা আছে, ভ্রমণ ভাতাটা যদি অফিসের প্রয়োজনে হয় তাহলে পুরোটাই অকর্তব্য, আর যদি ব্যক্তিগত প্রয়োজনে হয় তাহলে পুরোটাই আয় হিসাবে লিখতে হবে। এখানে কিছু বলা নাই, যেহেতু আমরা পুরোটাকে কি ধরবো, অফিসের প্রয়োজনে ধরবো। তাহলে ভ্রমণ ভাতা এখানে আছে তোমার কত টাকা, ভ্রমণ ভাতা 15,000 টাকা। তাহলে 15,000 টাকা মাইনাস অকর্তব্য সম্পন্ন। আমরা ধরে নেব যে এটা পুরোটাই অফিসের প্রয়োজনে কাজে লাগাইছে, সেজন্য আউটার কলামে আর কোনো টাকা যাবে না। তবে এখানে প্রকৃত খরচ থাকলে ওটার এখানে কোনো কাজ হবে না, ঠিক আছে, শেষ। আর আমাদের এখানে কোনো আয় নাই। এখন আমরা এখানে যতগুলো আয় আছে সবগুলো আয়কে যোগ করে দেব, সবগুলো আয় যোগ করে দেব। তাহলে যোগ করলে 3,60,000 যোগ 72,000 যোগ 14,400 যোগ 60,000 যোগ 60,000 যোগ 36,000, তাহলে টাকা হচ্ছে 6,02,400। 6,02,400 এটা হচ্ছে মোট আয়, ঠিক আছে, বের করে ফেললাম আমরা মোট আয়টা। তাহলে এখানে দেখো সবগুলা কিন্তু একই রকম, কিন্তু আমাদের এখানে যেমন এটার সাথে আইনের একটা কথা আছে, এখানে আইনের একটা কথা আছে, তারপরে হচ্ছে যে তোমার এখানে আইনের একটা কথা আছে, তারপরে এরপরে এখানে আইনের একটা কথা আছে, এখানে আইনের একটা কথা আছে। এই পয়েন্টগুলা তোমাকে ফাইন্ড আউট করতে হবে এবং এই পয়েন্টগুলা তোমাকে মুখস্থ রাখতে হবে। তাহলে এখানে যত অঙ্ক আছে সব অঙ্কই তুমি অবশ্যই করতে পারবা, ঠিক আছে। ওকে, আমরা এরপরে এখন কাজ করব, আমরা বিনিয়োগ ভাতাটা নির্ণয় করব। তাহলে এটা মুছে দিচ্ছি, আমরা বিনিয়োগ ভাতাটা এখন আমরা নির্ণয় করব। বিনিয়োগ ভাতা নির্ণয়। এখন আসো বিনিয়োগ ভাতা বলতে আমরা কি বুঝি, বা রেয়ারযোগ্য আয় বলতে আমরা কি বুঝি। একজন বিনিয়োগ করদাতা এমন কিছু সেক্টর আছে বা এমন কিছু খাত আছে যেখানে টাকা বিনিয়োগ করলে কর প্রদানের ক্ষেত্রে সে ছাড় পাবে। ওই সমস্ত বিনিয়োগগুলাকে বা ওই সমস্ত দানগুলাকে বলা হয় বিনিয়োগ ভাতা অথবা রেয়ারযোগ্য আয় বলা হয়। বুঝতে পারছো? ওকে, আর রেয়ারযোগ্য আয়ের ক্ষেত্রে আমরা এখানে অনেকগুলা কাজ করব। সর্বশেষ আমাদের বিনিয়োগ ভাতা যত টাকা আসবে তার 15% হচ্ছে আমাদের এখানে কর রেয়ারযোগ্য আয়, ঠিক আছে, কর রেয়াত হবে। তো এখানে বিনিয়োগ ভাতাটা নির্ণয় করব। এখন আমরা বিনিয়োগ ভাতা বিবরণ টাকা। তো এখানে আমরা প্রথমে লিখি, যেমন অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে কর্মী ও নিয়োগকর্তার দান, এটা আমরা প্রথমে লিখে ফেলি। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে দান, এটা দুইটাই একসাথে লিখে ফেলবো কারণ এখানে দুইজনেরটাই বসবে। তাহলে এটা হবে 36,000 গুণ 2, তাহলে 72,000 টাকা এখানে লিখবো প্রথম কলাম। এখানে কাজ আছে কিন্তু আইনের অনেকগুলো কথা আছে। 2 নাম্বার হচ্ছে যে এখানে জীবন বীমা প্রিমিয়াম আছে, এই যে দেখো, এই যে জীবন বীমা প্রিমিয়াম আছে, জীবন বীমা প্রিমিয়াম এই জীবন বীমা প্রিমিয়াম আছে 70,000 টাকা লিখলাম। তবে জীবন বীমা প্রিমিয়ামের ক্ষেত্রে আইনের একটা কথা আছে, সেটা হচ্ছে বীমা মূল্যে 10%, অর্থাৎ প্রদত্ত ভাতা এবং বীমা মূল্যে 10% যেটি কম সেটা আমাদেরকে এখানে লিখতে হয়। যেহেতু এখানে বীমা মূল্যটা নাই সেজন্য ওইটা আর আমরা এখানে লিখবো না। এরপরে বলা আছে, যেমন দেখো শেয়ার ক্রয়, 3 নাম্বার দিয়ে লিখো শেয়ার ক্রয় 1 লক্ষ টাকা লিখলাম। এরপরে শেয়ার ক্রয়ের পরে ফুটবল ফেডারেশনের দান আছে, ফুটবল ফেডারেশনের দান, তাহলে এটাও লিখবো, এটা জনকল্যাণমূলক, যেহেতু ফুটবল ফেডারেশনের দান, এটা আছে কত, ফুটবল ফেডারেশনের দান আছে 20,000, তাহলে 20,000 লিখবো। এরপরে আমাদের ডিপোজিট পেনশন স্কিমে জমা আছে, ডিপোজিট পেনশন স্কিমে জমা, এই ডিপোজিট পেনশন স্কিমে জমা দেওয়া আছে 1,000, লিখলাম 1,000।
এরপরে এখানে উপরে উপরে আমাদের একটা আয় ছিল, এখানে আয়ের ভিতরে একটা কথা ছিল, সেটা হচ্ছে ডিপিএস, অর্থাৎ এখানে স্কিমে জমা 1000 টাকা। আচ্ছা, এই 1000 টাকা আমি প্রশ্নটা একটু ভুল লিখছি। এই ডিপিএস এই জমা, এটা হচ্ছে যে মাসিক 1000 টাকা হচ্ছে মাসিক, তাহলে এটা মাসিক হইলে এটা হচ্ছে যে 12000 টাকা হয়ে যাবে। তাহলে এক মাসে 1000 টাকা, তাহলে 12 মাসে 12। এখানে আরেকটা উপরে আরেকটা দাম ছিল, সেটা হচ্ছে যৌথ বীমা স্কিমে জমা 500 টাকা করে। এখন এখানে একটা কথা আছে, যৌথ বীমা স্কিমে জমা 500 টাকা করে, ওইটা লিখবো, ওইটা আমরা আয়ের ভিতরে ছিল সেই জন্য ওইটাও লিখবো। যৌথ বীমা স্কিমে জমা, যৌথ বীমা স্কিমে জমা ওইটা ছিল 500, তাহলে 5 12 60 6000 টাকা। ওকে, এই যে আমরা দানগুলো লিখলাম, এখন এগুলো সবগুলো যোগ করব, যোগ করলে পাবো আমরা প্রকৃত বিনিয়োগ। প্রকৃত বিনিয়োগ পাবো। তাহলে প্রকৃত বিনিয়োগটা বের করো, 72000 যোগ 70000 যোগ 1 লক্ষ যোগ 20000 যোগ 12000 যোগ 6000, তাহলে 2,80,000। তাহলে এই প্রকৃত বিনিয়োগ হচ্ছে 2,80,000। এখন আইনের দুইটা কথা আছে। এক নাম্বার কথা হচ্ছে মোট আয়ের 20%। দেখো আমাদের এইটা কিন্তু এই 21/70 বছরের আগেও কিন্তু 25% ছিল। কত পার্সেন্ট ছিল? 25% ছিল। পরবর্তীতে এটা 25% এর জায়গায় করছে 20%। মোট আয়ের 20%, তাহলে মোট আয় ছিল 6,02,400 ইনটু 20%, তাহলে 1,20,480। তাহলে এটা 25% এর জায়গায় এখন এটা 20% করছে, এটা আইনের নিয়ম চেঞ্জ করছে, মনে রাখতে হবে। আর গ নাম্বার হচ্ছে সর্বোচ্চ সীমা। সর্বোচ্চ সীমা, এই সর্বোচ্চ সীমা এটা আগে 1,50,00,000 টাকা ছিল। এটা আগে 1,50,00,000 টাকা ছিল, এটা এখন করছে 1 কোটি টাকা। এটা এখন করছে 1 কোটি টাকা। এটা এই দুইটা জিনিসের পরিবর্তন হয়েছে। এটা আগে 1,50,00,000 টাকা ছিল, এখন হচ্ছে 1 কোটি টাকা। এটা আগে 25% ছিল, এখন হচ্ছে 20%। সুতরাং বিনিয়োগ ভাতা হবে, বিনিয়োগ ভাতা, এই বিনিয়োগ ভাতা হবে ক, খ ও গ এর মধ্যে যেটি ছোট বা যেটি কম। তাহলে তিনটার মধ্যে কম কত? 1,20,480। এটাই হচ্ছে আমাদের বিনিয়োগ ভাতা। এটাই হচ্ছে যে কি বিনিয়োগ ভাতা। তাহলে এই বিনিয়োগ ভাতাটা আমরা এভাবে করব, মনে রাখবা। তবে এখানে খেয়াল রাখবা, যেমন বিনিয়োগের ভিতরে কিন্তু, যেমন যৌথ বীমা স্কিমে জমাটা কিন্তু বিনিয়োগের ভিতরে ছিল না, এটা আয়ের ভিতরে ছিল। এগুলা কিন্তু সব একটু মনোযোগ সহকারে করতে হবে। উপরে কোনো তথ্য থেকে যাচ্ছে কিনা ওগুলো আমাদেরকে দেখতে হবে। ওকে, তাহলে এখানে লাস্টে বিনিয়োগ ভাতা নির্ণয় করার সময় লাস্টে যে কথাগুলো আমাদের বলা ছিল, এই যে তিনটা কিন্তু আইনের কথা। বিনিয়োগগুলা যোগ করলে পাবো বিনিয়োগ, প্রকৃত বিনিয়োগ, মোট আয়ের 20% করব, এটাও আইনের কথা। সর্বোচ্চ সীমা 1 কোটি, এটাও আইনের কথা, মনে রাখতে হবে। আর বিনিয়োগ ভাতা হবে এই তিনটার মধ্যে যেটি কম। চলো এখন আমরা নির্ণয় করব কর দায়। লাস্ট স্টেপ, এখন আমরা বের করব কর দায়। কর দায় এখন আমরা নির্ণয় করব কর দায় বিবরণ। এটা হচ্ছে পার্সেন্টেজ, এটা হচ্ছে টাকা। উপরে লিখবা কর দায় নির্ণয়, কর দায় নির্ণয়। তো এখানে দেখো, তাহলে এখানে প্রথমে আমরা নিয়ম জানি আগে। প্রথম 3 লক্ষ টাকার 0%, প্রথম 3 লক্ষ টাকার 0%, তাহলে কর নাই। পরবর্তী 1 লক্ষ টাকার 10%, তাহলে 10,000 টাকা।
সরি 5%, এটা 5%, তাহলে 5,000 টাকা। তাহলে আমাদের এখানে মোট আয় ছিল কিন্তু 6 লক্ষ, তাহলে অলরেডি 4 লক্ষ চলে গেছে। তাহলে এখন লিখবো আমরা অবশিষ্ট। তাহলে মোট আয় ছিল 6,02,400, তো 6,02,400 থেকে অলরেডি 4 লক্ষ চলে গেছে, আর আছে 2,02,400 টাকার 10%, টাকা 10%। তাহলে এটা হচ্ছে যে 20,240, 20,240। ওকে, এখন যোগ করে দাও, তাহলে যোগ করলে 25,240, 25,000। এটাকে লিখবো আমরা মোট কর, এখান থেকে মাইনাস কর রেয়াত। এই কর রেয়াত হচ্ছে এই যে 1,20,480 টাকার 15%, তাহলে 18,072 বিয়োগ করো, সুতরাং কর দায় বিয়োগ করো, বিয়োগ করলে হচ্ছে আর 7,168, 168 এটা ছিল কর দায়। তাহলে দেখো এইখানে এই পদের যত টাইপের অঙ্ক আছে, যত রকমের অঙ্ক আছে, সবগুলো অঙ্ক কিন্তু একই রকমের, ঠিক আছে। তবে একটু বেসরকারি করদাতা আর সরকারি করদাতার ক্ষেত্রে কিছু বিষয়ে পার্থক্য আছে। আমরা আগামী ক্লাসে সরকারি করদাতার একটা অঙ্ক করব, না হলে কিন্তু সবগুলোর ক্ষেত্রে কিন্তু একই রকম। তাহলে আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তারপরেও প্রথম থেকে শেষ পর্যন্ত না বুঝলে একটু বারবার দেখো। এরপরে যদি কারো কোনো সমস্যা বা প্রশ্ন থাকে আমাকে জানাবা। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।